নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি, আর এখন তো বলতেই হবে। কেউ তো কথাই বলছে না কোন বিষয়টা নিয়ে। আসলে আমরা সবাই পারিবারিকভাবেই স্মার্ট হতে চলেছি। মানে স্মার্ট মিটারও লাগিয়ে আপনি কতটুকু স্মার্ট হলেন মিটার লাগিয়ে দেওয়া হবে, দিয়ে আপনাকে চিহ্নিত করা হবে। ঘটনাটা কি তাই? যে বিষয়গুলি নিয়ে কথা বলার, সেইগুলি নিয়ে তো কথা বলা হচ্ছেই না। পাশাপাশি মানুষ কোনটার ক্ষেত্রে বেশি ব্যতিব্যস্ত হয়ে উঠবে তার দিকেই নজর। কেন স্মার্ট মিটারের কি প্রয়োজন হলো? কালকে একটা সাংবাদিক সম্মেলন হলো। এই সাংবাদিক সম্মেলনে আমাদের যে কর্পোরেশন রয়েছে, বিদ্যুৎ কর্পোরেশন, বিদ্যুৎ নিগম, ওনারা যে প্রেস কনফারেন্স করলেন, সাংবাদিক সম্মেলন যা প্রকাশিত হয়েছে, আপনারা পত্রিকাগুলি পড়ে দেখবেন, মাথামুন্ডু কিছুই বুঝবেন না। সব যার যার কথা, এগুলি তো প্রকাশিত হয়েই গিয়েছে, এগুলি নিয়েই বলবেন। প্রশ্ন হচ্ছে কেন? এই কেনর জবাব কেউ চানো না, আর কেউ দেনও না। মুশকিলটা হচ্ছে স্মার্ট মিটার নিয়ে সমস্ত রাজ্য উত্তাল হয়ে উঠেছে। ফলে খবরদার কথা নয় তো চুপ করে থাকতে পারেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের যিনি আহ্বায়ক, শ্রী সঞ্জয় চৌধুরী আমার বাঁদিকে বসেছেন। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই বিষয়ে আমাদের একটু আলোকপাত করতে। সব হইচই হচ্ছে, সব কথা হচ্ছে, সবই বুঝেছি, কিন্তু যে জিনিসটা বুঝতে পারছি না সেটা হচ্ছে এই বিদ্যুতের দামটা বৃদ্ধি কেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন 100%-এর উপরে আগের গভর্নমেন্ট যখন ছিল তখনও বেড়েছে। আমরা তথ্য দিয়ে দেখলাম যে 2018 সালের মার্চ মাস পর্যন্ত 3 টাকা 99 পয়সা ছিল পার ইউনিট, আর এই মুহূর্তে সেটা গিয়ে দাঁড়াবে 7 টাকা 92 পয়সা। কত শতাংশ আপনারা হিসাব করে দেবেন? সঞ্জয়বাবু, সরাসরি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইছি, প্রথম যে বিষয়টা আমার জানার ইচ্ছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে বাধ্য করা হয়েছিল কেন্দ্রীয় সরকার নিগম করার জন্য। আমরা তো শুনতাম কর্পোরেশন হলে পরিষেবা দারুণ হবে, মানুষ দুর্দান্তভাবে তার পরিষেবা পাবে। খুব বেশি কি লাভ হলো? মানুষের কি লাভ হলো? ব্যক্তিগতভাবে কারোর কারো লাভ হোক, এটা কিভাবে হচ্ছে এটা সবাই বুঝতে পারছে, মানুষের কি কোনো লাভ হলো এই কর্পোরেশন? আপনার অভিজ্ঞতা কি? কর্পোরেশন হওয়া মানে হচ্ছে বেসরকারীকরণের দিকে চলে যাওয়া। ধীরে ধীরে যাওয়া। হ্যাঁ, এটাতে কোনো লাভ হয়নি। 2003 সালে এই আইনটা তৈরি হয়, বিদ্যুৎ আইন 2003। স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষের নাগরিকরা এবং বিদ্যুৎ গ্রাহকরা একটা অধিকার ভোগ করতেন। সেটা হচ্ছে ওনারা সরকারিভাবেই সমস্ত কিছু দেওয়া হতো, এবং খুবই এটা লাভজনক হিসেবে না, ব্যবসার জন্য না, খুবই কম পয়সার মধ্যে আওতার মধ্যে মানুষ এটা পেত এবং ব্যবহার করত। যদিও ওই সময়ে সেই রকম বিকাশ ছিল না, মানে এত বিস্তৃতি ছিল না, কিন্তু এটা ধীরে 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 আস্তে আস্তে মানুষের চাহিদা বাড়লো, মানুষের এই উন্নয়ন হলো, ইলেকট্রিসিটির বিভিন্ন ব্যবহারও বেড়ে গেল। যখন এইরকম হচ্ছে, যখন টিভি সব আসলো, মানুষের ব্যবহার বাড়লো, কনজিউমারদের যখন ইলেকট্রিসিটি কনজিউম করার জায়গাটা বেড়ে গেল, তখনই 2003 সালে কেন্দ্রীয় সরকার, তৎকালীন যে কেন্দ্রীয় সরকার ছিলেন, ওনারা বিদ্যুতের বেসরকারীকরণ করলেন। কিন্তু এর আগে মনে রাখতে হবে, ডক্টর মনমোহন সিং যখন অর্থমন্ত্রী আমাদের দেশের, সেই সময়ে কিন্তু পিভি নরসিংহ রাও ছিলেন প্রধানমন্ত্রী। ওই সময়ে যে অর্থনীতির যে উদারীকরণের যে হাওয়া ঢুকলো, সেই পথ বেয়েই 2003-এর বিদ্যুৎ আইন নিয়ে আসলো, বিদ্যুৎকে বেসরকারীকরণ করলো। এই কর্পোরেশন হলো, আগে বিদ্যুতের উৎপাদন
পরিবহন এবং বন্টন সবটাই ছিল সরকারি ব্যবস্থায়। তারপরে এই আইন মতে এরা তিনটে পার্ট হয়ে গেল, উৎপাদক, আর যে পরিবহন করবে একটা কোম্পানি, আরটা হচ্ছে বন্টন কোম্পানি। এই তিনটা হওয়াতে আমাদের এখানে দেখা গেল যে আমরা লাভ না হয়ে আমরা সম্পূর্ণ বেসরকারি হয়ে গেছে। 2003 থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে 53%-রও বেশি, প্রায় 55%-এর কাছাকাছি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বেসরকারিভাবে। তাহলে আমরা লাভবান হলাম কি করে? এবং সেই পথ বেয়েই 2020 সালে প্রথম একটা বিদ্যুৎ আইন সংশোধনী নিয়ে আসলো, সেই পথ বেয়েই। এবং তার মাধ্যমে কিন্তু সেটা পার্লামেন্টে পাস হয়নি। 2022 সালে আবার আনলো, কিন্তু সেটাও পাস হয়নি। না হওয়াতে এখনো পর্যন্ত সেটা আটকে আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার একটা স্কিম করে সমস্ত রাজ্যগুলিতে তারা বলছে যে না, তোমরা স্মার্ট মিটার লাগাও। কারণ এই বন্টন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া হিসেবে এই জায়গায় নিয়ে আসলো স্মার্ট মিটার। এখন এই যে স্মার্ট মিটারের কথাটা ঢুকে পড়লেন, এই বিষয়ে আমার একটা জানার আপনার কাছে। ত্রিপুরা রাজ্য আগরতলা শহর স্মার্ট সিটি হয়েছে। এই স্মার্ট সিটি হওয়ার পরে দেখা যাচ্ছে আপনি যে বেসরকারীকরণের কথাটা বললেন, এই বেসরকারীকরণের দিকে ঝুঁকে যাওয়ার ক্ষেত্রে অনেক দূরত্বে এগিয়ে যাওয়া হয়েছে। এবং এর মধ্যে আপনি হয়তো জানেন এখানে 5টা ডিভিশন বেসরকারীকরণের বেসরকারি কাছে দিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক। এতে কি কোনো লাভ হয়েছে কিনা? এবং এই যে স্মার্ট যে মিটার, এই স্মার্ট মিটার লাগানোটা কেন? আগের মিটারটা কি খারাপ হয়ে গেছে নাকি নাকি ওটা মানুষকে ভোগাচ্ছিল? যদি তাই হয়, যদি ভোগানোর ব্যাপারই হয়ে থাকে আগের মিটারটা, তাহলে আপনি জেনে শুনে কেন দিলেন? এটা মানুষকে ভোগাচ্ছে, এটা জেনে শুনে কেন দিলেন? আর এখন যদি যেটা আপনি স্মার্ট মিটার বলছেন, এই স্মার্ট মিটারে মানুষের ভোগান্তি কি কমবে? কিভাবে দেখছেন? আসলে যদি আমরা ভালো করে একটু দেখি, তাহলে এই স্মার্ট মিটারটা কেন আনলো এটাই তো। আগে ডিজিটাল মিটারও সেটা কিন্তু স্মার্ট, রাইট। এবং গত 8 তারিখে বিদ্যুৎ মন্ত্রী আমাদের আগরতলাতে উনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে কোনো গ্রাহক যদি ইচ্ছা করেন পুরনো মিটার এবং স্মার্ট মিটার যেটা নতুন দিচ্ছে দুটোই পাশাপাশি রাখতে পারেন এবং দুটোতেই একরকম এই মিটার রিডিং আসবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আগের যে মিটারটা এটা ভালো মিটার, তাহলে এই স্মার্ট মিটারটা কেন? এবং এক একটা স্মার্ট মিটার আমরা জানি ভালো মিটারগুলো 8-10 হাজার টাকা লাগে। ওনারা বিদ্যুৎ নিগমের গতকালকে সাংবাদিক সম্মেলনে ওরা বললেন যে 5,000 টাকা করে কিনেছে। এবং আমরা যতদূর আমাদের কাছে খবর, এক একটা স্মার্ট মিটারের আয়ুষ্কাল 5 বছর থেকে 7 বছরের মধ্যে থাকে। আজকে এই জায়গাতে আপনি এই যে 5,000 করে ধরে ওনারা 5 লক্ষ মানুষের কাছে 6 লক্ষ গ্রাহককে দেবেন, তাহলে বাকি 4,26,000, টোটাল 10,26,000 আছে। তাহলে এই যে প্রায় কয়েকশো কোটি টাকা বাড়তি যে খরচা করলেন ওনারা, অথচ ওনারা বলছেন লাভ হচ্ছে না, ফলে ওনারা দাম বাড়াচ্ছেন। কিন্তু এই ভালো মিটারগুলোকে ফেলে দিয়ে নতুন আরেকটা মিটার আনা কি কোনো বুদ্ধিমানের কাজ? সহজ ভাষায় আমরা বুঝি না, বুদ্ধিমানের কাজ। আজকে এই জায়গাটাতে আমাদের গ্রাহকদের খুব ভালো করে বুঝতে হবে, এই মিটার এটাতে বেশি রিডিং হবে কম রিডিং হবে, তার থেকে বড় বিষয় হচ্ছে স্মার্ট মিটারের মধ্যে একটা সিম কার্ডের মতো চিপস থাকে। আমাদের TSECL সেটা জিও কোম্পানিকে দিয়েছে, আম্বানির। আর স্মার্ট মিটারগুলো বেশিরভাগই হচ্ছে আদানির এবং টাটা, তাদেরই এরকম কয়েকটা কর্পোরেট হাউস। তাহলে উভয়কেই ওনারা পাইয়ে দিচ্ছেন। কার টাকা? আমার টাকা, আপনার টাকা। আজকে ট্যাক্সের টাকায় চলে গভর্নমেন্ট, এবং এই ট্যাক্স আমরা দেই
মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, আমরা যারা সরাসরি ইনকাম ট্যাক্স দিই না, গভর্নমেন্টের বেশিরভাগ মানে টাকাটাই আসে জিএসটি থেকে, ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে সেই টাকায় ওনারা খরচ করার জন্য তো আমরা সরকার বসাই, আর সেই টাকা দিয়ে আজকে এই মিটারগুলো কিনে কাকে লাভবান করেছে? ভালো মিটারগুলো ফেলে দিয়ে আরেকটা মিটার লাগাচ্ছে। এই অপচয়টার কার? আমরা পাবলিকের, বিদ্যুৎ গ্রাহকদের এই বিষয়টা বুঝতে হবে। টিএসইসিএল আজকে নিচ্ছে না, আগামী 5 বছর পরে কি করবে সেটা প্রশ্নের সম্মুখীন আমরা। তারপর আছে এই, এটা চলবে ইন্টারনেটের মাধ্যমে, কন্ট্রোল হবে এক জায়গা থেকে। এটার মধ্যে আমি একজন ভোক্তা হিসেবে, আমি একটা দোকান কর্মচারী, আমার 6,000, 7,000, 8,000 টাকা দুজনে, আমার মিসেস যদি কোনো কাজকর্ম করে অথবা 2 ভাইয়ে কাজকর্ম করলে দেখা যাবে আমরা 10,000 টাকা থেকে 12,000 টাকা এখানে ম্যাক্সিমাম মানুষের, কারণ বিপিএল কার্ড হচ্ছে এখানে সবচেয়ে বেশি। তাহলে দারিদ্র সীমার নিচে যে রাজ্যে বাস করে, একটা প্রান্তিক রাজ্য, সেখানে আয় 10-12,000 টাকা অনেক বেশি সাধারণ মানুষের। সেই লোকটা মাসের শেষে যদি 25 তারিখে যদি বিদ্যুৎটা চলে যায়, টাকা শেষ হয়ে গেল, বললো যে টাকা ঢোকাও, টাকা ঢোকাও। মনিটরিং তো ওদের হাতে, মনিটরের মধ্যে হাতে আমাকে অ্যালার্ম দিচ্ছে, ঠিক আছে, কিন্তু টাকা তো আমার কাছে নেই, আমি তো আবার বেতন পেলে তারপর আসবো। হাওলাত করে আনলাম, ইতিমধ্যে হাওলাত করতে করতে আমার লাইনটা কেটে গেল, টাকা শেষ, লাইন শেষ। আমি গেলাম 500 টাকা নিয়ে, গিয়ে বললো যে 500 টাকায় হবে না, তোমাকে আরো কিছু আনতে হবে। আমি আরো 300 টাকা হাওলাত করে নিলাম। এবার 250 টাকা আমার ডিসকানেক্ট হলো, সেই অপরাধে 250, আবার রিকানেক্ট করে দিল, তার জন্য 250, 500 টাকা জরিমানা লাগলো, আর 300 টাকার বিদ্যুৎ পেলাম, যেটা নাকি আগামী এই মাস শেষ পর্যন্ত, বেতন পাওয়া পর্যন্ত আমার চলবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই যে অবস্থা সাধারণ মানুষরা পড়বেন, সেটা তো বিদ্যুৎ গ্রাহকরা পড়বেন। তার জন্য আমরা বিদ্যুৎ গ্রাহকরা যদি না চাই তাহলে তারা লাগাতে পারে না। কালকে আরেকটা বিষয় আছে, আপনি যে সিম কার্ডের কথাটা বললেন, এটা তো আবার বললেন যে ইন্টারনেটের সাহায্যে যুক্ত থাকবে। যদি নেট কানেকশন চলে যায়, যে কোনো সময় চলে যায় নেট কানেকশন, মানে সরকার অনেক সময় ইচ্ছাকৃতভাবে ওইটাকে বন্ধ রাখেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তখন দেখা যায় মণিপুরের ঘটনার মতো আমাদের গন্ডাছড়ার ঘটনার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল, সেই ক্ষেত্রে কি হবে? সাংঘাতিক মেসাকার হয়ে যেতে পারে। ওনারা কালকে বললেন যে স্মার্ট মিটারের নিজে নিজে সে তার তথ্যটা রাখবে, যখন কানেকশন আসবে তখন আবার ঠিক হয়ে তারা আবার ডাটাটা পাঠিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, আজকে আমার সেই সময় আমার ডিসকানেক্ট হয়ে গেল, আমি কানেক্ট করব কি দিয়ে? নেটওয়ার্ক নেই। তাহলে সেই সমস্যাটা কি হবে? ওনারা বলছেন যে স্মার্ট মিটারে, কালকে আরেকটা কথা বলেছেন, স্মার্ট মিটারে ওনারা ডাটা পাবেন যে বিদ্যুৎ আমার চলে গেল কি চলে গেল না, ডাটা পেয়ে যাবেন। এখন যে আগে ওনারা বলেছিলেন 90,000, কালকে বললেন 80,000 সামথিং ওনারা স্মার্ট মিটার অলরেডি লাগিয়েছেন। আমরা জানি গত 21 সাল থেকে লাগাচ্ছেন ওনারা। তাহলে এই যে স্মার্ট মিটার গুলো তো কারেন্ট যায়, তো ওনারা কি যান না তো। এবং আমরা ফোন করে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমার বাড়ি যেখানে আছে এই আগরতলা মিউনিসিপ্যালিটির লাস্ট প্রান্তে, সেখানে বিদ্যুৎ গেলে পরে আমার 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়। বলছে যে আপনার অফিস কোন জায়গাতে? আপনাদের বিদ্যুৎ অফিস আমতলী। ঠিক আছে, তাহলে আমরা খবর করেছি, আপনাদের এখানে কমপ্লেন এসেছে। এই করতে করতে সারা রাত চলে যায় গরমের মধ্যে অবস্থায়, সকালবেলা জল তুলতে পারি না। এই যে অবস্থাটা, বিদ্যুতের সময় মতো না দিলে পর আমার থেকে ফাইন নিচ্ছে, আমি তার পরিষেবা কিন্তু দিচ্ছে না, তাহলে আমি ফাইন করতে পারি না তাদের। ঠিক। এখন যে এই যে আপনি যে স্মার্ট মিটারটার কথা বললেন, এই স্মার্ট মিটার থাকার পরিপ্রেক্ষিতে কি মিটার আমাদের টাকা কম দিতে হবে বা বেশি দিতে হবে, কি ব্যাপার? টাকাটা বেশি আসছে, তার কারণ হচ্ছে এই স্মার্ট মিটার মধ্যে একটা প্রধান বিপদ হচ্ছে, এটা টিওডি সিস্টেম আছে এর মধ্যে। টিওডি মিনস টাইম অফ ডে। দিনের টাকে 24 ঘন্টাকে 3টা পার্ট করবে।
আমরা সবচেয়ে বেশি বিদ্যুৎ কখন করি? সন্ধ্যার সময়টা, বিকেল 5টা থেকে রাত 11টা অবধি হচ্ছে হুম। পিক আওয়ার। হুম। এই সময়ে এই বিদ্যুৎ আইন সংশোধনীতে ছিল যে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে পারো, এবং তারা এটা কার্যকরী করে ফেলেছে মানে অনেক ক্ষেত্রে, সেটা বলছি পরে। কিন্তু এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যাবে যে রাত্র 11টা থেকে সকাল 7টা অবধি 1 রেট, আবার 7টা থেকে বিকেল 5টা অবধি 1 রেট। এই সময়ে সবচেয়ে বেশি সময় যখন আমরা বিদ্যুৎ ব্যবহার করি, সেই সময় দাম বাড়িয়ে আমার কাছ পকেট কেটে নেবে। আমি তো আর বিদ্যুতের মিটারের দিকে তাকিয়ে থাকবো না, আমি আমার কাজ করব। এই যে অবস্থার মধ্যে প্রিপেড করলে তো ওখান থেকেই কাটা চলে যাবে সব। অলরেডি কেটে যাবে। এটাতে স্মার্ট মিটারে শুধু প্রিপেড না, পোস্টপেড মোডও করতে পারে। এই টিওডি সিস্টেম, তার সঙ্গে তার মধ্যে থাকে ডাইনামিক প্রাইসিং সিস্টেম। মানে চাহিদা যখন বাড়বে আমার, ওই যে টিওডি 5টার থেকে, হ্যাঁ, ওই সিস্টেমটা যেমন করা থাকবে, আর ওই সিস্টেমে ডাইনামিক প্রাইসিং সিস্টেমে সে আমার থেকে অলরেডি টাকা কেটে নেবে বা বিল বাড়তে থাকবে। আচ্ছা। এই সময়টা হলে পরে তখন একদম খুল্লা লুট শুরু হবে। এখনো শুরু হয়নি। যারা মনে করছেন যে আমার তো বিল আগের মতোই আছে বা কম হচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে তারা প্রোগ্রামিং করে কিছুটা কম নিচ্ছে। তারপরে এই যে ইচ্ছা করে কম নিচ্ছে যখন, তাহলে তো ইচ্ছা করলে বাড়াতেও পারবেন। যে কোনো সময় বাড়াতে পারে, হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে 100 ভাগ। হ্যাক হওয়ার সম্ভাবনা তো 100 ভাগ থাকে। বিদ্যুৎ ড্রপিং, এই যে বিদ্যুৎ চলে গেল 1 মিনিট পরে আবার আসলো, তাতে প্রত্যেকটা গ্রাহকের ব্যক্তিগতভাবে তার মিটারের মধ্যে বিদ্যুতের ইয়েটা বেড়ে যাবে। কারণ হচ্ছে ড্রপিং এর সময় যখন আবার বিদ্যুৎটা আসে, তখন ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, এগুলি তার যত ওয়াট আছে সেই ওয়াটে সম্পূর্ণ হয়ে, একটা ফ্যান 100 ওয়াটে চলে গেল, তারপর আবার 60তে নেমে আসে। কিন্তু এই যে সময়টা গেল, এটা কিন্তু খুব ভালো করে কাউন্ট করে ডিজিটাল মিটার এবং স্মার্ট মিটার দুটোই ভালো করে কাউন্ট করে। এতে গ্রাহকের ক্ষতি, কোম্পানির লাভ, টিএসসিসিএল এর লাভ। এইভাবেও লুট করা শুরু করবে এরা। বিভিন্ন প্রকারে গ্রাহকদের থেকে টাকা নেওয়ার জন্য ফোন দিয়ে এসেছে, কারণ তার উদ্দেশ্যটা এখন আর পরিষেবা নয়, তার উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা কিভাবে তোলা যায়। সেই পরিপ্রেক্ষিতে আজকে ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে একটা মালিকের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের ত্রিপুরা রাজ্য প্রান্তিক রাজ্য, এখানে বিদ্যুৎ আমাদের সংখ্যা কত? 40 লক্ষ। বিদ্যুৎ গ্রাহক হচ্ছে 10.5 লক্ষ, ধরলাম 10,26,000, সরকারি বেসরকারি সব মিলিয়ে। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে একটা সাব ডিভিশনেও তার থেকে অনেক বেশি আছে। তো সেই জায়গায় কোন কোম্পানি আসবে, ফলে তাকে দেওয়ার জন্য, সারা রাজ্যের এটাই দেওয়ার জন্য টিএসসিসিএল পরিকল্পিতভাবে একটা লাভজনক সংস্থা ছিল। বেশি লাভ না করুক, কিন্তু একটা যে 16, 17, 18, 19 পর্যন্ত সে একটা লাভজনক ছিল। 19-এর পর থেকে আস্তে আস্তে সে নিচের দিকে নামতে শুরু করে। এখন বোধহয় 350 বা 400 কোটি টাকার এদিক সেদিক হবে, তারা লসে আছে। সেই লসে থাকা অবস্থাতে আরো কয়েকশো কোটি টাকা কিন্তু এই স্মার্ট মিটারের পেছনে খরচ করছে 5-6 বছরের জন্য। এবং ওনারা বলছেন যে অডাসিটি কি উনাদের, বলছে আমার মিটার আমি যেটা খুশি সেটাই দেব। বিদ্যুৎ আইনে তা বলে না। বিদ্যুৎ আইনে বলে যে ভোক্তাকে কনভিন্স করতে হবে, এবং যে দেবে মানে বিদ্যুৎ কোম্পানি, সেও যে মিটারটা দেবে, ভোক্তাও যে তার কনফিডেন্স থাকতে হবে এটা ভালো। আজকে বিভিন্ন কোম্পানির জিনিসপত্র পরীক্ষা করে, ডেনসিটি পরীক্ষা করে, একটা ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিদ্যুৎ দপ্তরের, কিন্তু কোনো মিটারের ডেনসিটি টেস্টিং এর কোনো সার্টিফিকেট নেই। ওনারা বলছেন ওনারা দেবেন, আরে যে ব্যবসায়ী জিনিস দিচ্ছে সেই আবার টেস্ট করে বলবে এটা ভালো আছে। এটা কি করে বিশ্বাসযোগ্য? একটা থার্ড পার্টি যদি বলে তখন সেটা বিশ্বাসযোগ্য। কিন্তু আমরা কিন্তু এইভাবে চলে আসছি, ফলে সাধারণ মানুষের আজকে গ্রাহকদের বোঝার জায়গাটা এই জায়গাটাতে, যে শুধু রিডিং বেশি উঠলো কম উঠলো এটা না, ভবিষ্যতে কি হচ্ছে সেটার বিষয়। একটা মালিকের হাতে যে নাকি সর্বোচ্চ মুনাফা উঠবে, তার হাতে পড়লে পরে আমার 100 ইউনিট বিদ্যুৎ কিনলে পরে 100 ইউনিটই থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। একদম ঠিক। তো এই যে জায়গাটাতে আপনি যে জায়গাটা বললেন যে প্রতিনিয়ত বিদ্যুতের দাম বা মানুষের পকেট কাটার একটা
বন্দোবস্ত হয়ে গেছে স্মার্ট মিটারে। আপনি বলছেন এটা বিরোধিতা করা উচিত, আপনারা করছেন, আপনারা কনজিউমার্স যে অ্যাসোসিয়েশন সেটা তো করছেন। যে জায়গাটা আমার কথা, যে নিগম কালকে বলেছে যে পরীক্ষা নিরীক্ষা করেই চালু করা হয়েছে, কার উপর পরীক্ষাটা হলো? নাম্বার ওয়ান। নাম্বার টু, পরীক্ষা নিরীক্ষা কি এসেছে যে মানুষের পকেট কাটা বন্ধ হয়েছে বা মানুষ কম পয়সা দিচ্ছে? কি বিষয় পরীক্ষা নিরীক্ষা বিষয়টা কি? আসলে ওনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন কিভাবে মানুষ কাছ থেকে সহজেই বেশি মানে টাকা আদায় করা যায়। সরাসরি দাম বাড়ালেন, অন্য সময় বললেন পার্সেন্টেজ, এবার বললেন যে 77%। পাওয়ার পারচেজ হুম। পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টে তারা প্রতি ইউনিট 77 পয়সা বাড়িয়েছে। তাহলে ডিউটি চার্জ, সান্ড্রিজ, এগুলি কি? হ্যাঁ, এগুলি কি? তার মধ্যে দেখুন ওনারা কালকে বলেছেন যে গ্যাসের দাম বেড়েছে। আমরা কিন্তু সকলেই জানি গ্যাসের দাম বাড়েনি। গ্যাসের দাম বাড়লে রান্নার গ্যাসের দামও বাড়বে, বাড়েনি। আন্তর্জাতিক বাজারেও কোনো গ্যাসের দাম বাড়ার না। বলছেন যে ডলারের টাকা সঙ্গে ডলারের এই যে মানে উঠানামা করে, তার জন্য গ্যাসের দামটা বেড়েছে। আমাদের প্রশ্ন এখানে, প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ গ্রাহকের এই প্রশ্নটা থাকা উচিত। আমার রাজ্যের মাটির নিচের গ্যাস, আমার নিজের প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, এটা এইখানটা মালিক কে? এই এই রাজ্যের জনগণ, এই দেশের জনগণের সঙ্গে প্রাকৃতিকগতভাবে সুবিধা আমাদের আছে, হ্যাঁ, আমরা পেয়েছি এটা। সেই গ্যাস উত্তোলন করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই বিদ্যুৎ এখানে কম পয়সা দেওয়ার কথা, সেই জায়গাতে আন্তর্জাতিক বাজারের দামে এবং সেখানে ডলারের টাকা মান উঠানামার সঙ্গে হুম। এই দামটা বাড়ছে। এবং তার জন্য তারা ফুয়েল চার্জ যেটা করেছেন, এর জন্য করেছে। এটা কি মানা যায়? আজকে এর আগের সরকারও এই দাবিটা তুলেনি যে আমাদের রাজ্যের মাটির নিচের গ্যাস। কেউ কেউ তো বলছেন ফুয়েল চার্জে তারা নতুন নতুন গাড়ি টাড়ি যে কিনছেন, এই গাড়ির তেলের খরচাটা আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে করছে, কিন্তু যেটা এর আগের তারাও করেনি। এখনের যারা আছে এরা অনেক কথা বলেছিল, কিন্তু এই এরা তো এখন ডাবল ইঞ্জিন সরকার, তাহলে তো তাদের নিজের সরকার যেহেতু আছে, আগের না হয় ট্রিপল ইঞ্জিন। সিঙ্গেল ইঞ্জিন ছিল, এখন ট্রিপল ইঞ্জিন বা ডাবল ইঞ্জিন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, আচ্ছা দুইটাই ধরলাম আমি। কিন্তু তারা তো বলতে পারে যে আমার রাজ্যের যে জনগণ আছে তাদের জন্য এই রাজ্যের থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা কম দামে দিতে হবে, সেটা করছে। এখন এটার দাবি তোলা উচিত। একদম। এই যে 2018 সালের মানে যে রেগুলেটরি কমিশনের সুপারিশ অনুযায়ী 3 টাকা কত 93 পয়সা এরকম হয়েছিল, কিছুটা দাম বাড়ানো হয়েছিল, 3 টাকা 99 পয়সা হয়েছিল পার ইউনিট। এবছর কি রেগুলেটরি কমিশনের কোনো বৈঠক টৈঠক হয়েছে বলে জানেন? এখানে তো আপনাদের থাকার কথা। না, এর আগের যে রেগুলেটরি কমিশনে বৈঠক হয়েছিল, মানে বৈঠক বলতে এটা তো একটা কোর্টের মতো। হুম। বিদ্যুৎ দপ্তরে ওনারা বলেছেন যে আমার এই কারণে দাম বাড়ানো দরকার, এবং এরা 54%-এর উপরে দাম বৃদ্ধি করার জন্য প্রস্তাব রেখেছিল। আমরাই একমাত্র তার যুক্তি সহকারে কেন বাড়ানো উচিত না। একই ছাতার নিচে 3টা কোম্পানি ঠিক আছে, 3, 18, 54 আইনগতভাবে 54% ঠিক আছে, কিন্তু 3টা কোম্পানি তো আলাদা না, ব্যালেন্স শিট এক। তাহলে একই ছাতার নিচে 3টা নাম আছে, তাহলে কোম্পানি, মূল কোম্পানি একটা, কর্পোরেশন। তাহলে এই জায়গাতে আমরা, এবং আরো আনুষঙ্গিক যে ফুয়েল চার্জ কেন, মানে এই যে গ্যাসের এইটাতে কি কেন এই দামটা বাড়ানো উচিত না, গ্যাসের দাম কত, টেকনিক্যালি অনেক বিষয়গুলি সেই সময় খুঁটিয়ে খুঁটিয়ে আমরা জবাব দিয়েছি। কিন্তু ওনারা অন্যান্য যারা ছিলেন, কেউ বলেছে মিটার খারাপ, কেউ বলছেন লাইন খারাপ, এই সে বলেছেন, ওই জবাবগুলি দিয়েছেন, কিন্তু আমরা জবাব চেয়েও সেখানে টিএসসিসিএল এর এমডি কোনো জবাব দেয়নি। এবং আমরা বলেছিলাম সেই সময়, এবং তারা বলছে যে মূল্য বৃদ্ধি। ওই সময় বিএসএনএল, মজার বিষয়, বিএসএনএল আর্মির এখানে একটা কলাম আছে, তারা গেছেন, আইএলএস গেছেন, তারা বলছেন যে আমরা পরিষেবা দেই। বিএসএনএল বলছেন আমরা বিভিন্ন জায়গাতে আমাদের পরিষেবা দিচ্ছি, মানব সেবা করছি, অতএব আমাদেরকে কম দামে বিদ্যুৎ দেওয়া হোক।
আইএলএস বলছেন আমরা বিপিএল দের জন্য বেড রেখেছি, ফলে আমাদের কম দামে দেওয়া হোক, আমরা অনেক বেশি টাকার বড় খরিদ্দার। আমরা বলেছিলাম যে তাদের যদি না চলে, কোভিড পরবর্তী সময়ে সাধারণ মানুষ যখন অর্থ মানে রোজগার হারিয়েছেন, টাকা অভাবে পড়েছেন, সেই সময়ে বিদ্যুতের দাম বাড়লে দেবে কোত্থেকে? আমরা প্রশ্ন তুলেছিলাম সেইখানে। 7% দাম বাড়িয়েছিল। তাহলে আমরা যদি উপস্থিত না হতাম কনজিউমাররা, তাহলে তারা কিন্তু ওইভাবেই পাস করে দিত, কারণ সব তো এক চেইনে আছে। এবার কি তাই হয়েছে আপনাদের? এবারে কোনো কমিশনে এটা নেয়নি। এবার আইনের ফাঁক দিয়ে এরা পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট করে তারা এটা করেছে। এটার মধ্যে মানে আসলে এটা দীর্ঘ সময় এখন এর ওই যে যেটা বলছিলাম টিওডি সিস্টেম, ডাইনামিক প্রাইসিং সিস্টেম, ভোক্তাদের সরাসরি না করে এখন কোম্পানিগুলিকে ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে যে তোমরা সবাই ওই দামে একসঙ্গে বিদ্যুৎ কিনবে, এটা হবে না। তোমরা ওই আজকে যত টাকা লাগবে ততটা নাও, কালকে যত টাকা লাগবে ততটা নাও। চাহিদা অনুসারে দাম বাড়াচ্ছে, ওই যে তার ফলশ্রুতিতে আমরা পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টে আমরা যাচ্ছি। কিন্তু টিএসসিসিএল এর একটা লম্বা চুক্তি আছে যে আমি এত বিদ্যুৎ এই রেটে দিতে হবে, এটা এনটিপিসির সঙ্গে আছে। তাহলে এবং নিজস্ব প্রোডাকশন আছে, সেই নিজস্ব প্রোডাকশনটা তারা ডেভেলপ করছে না করে বন্ধই হয়ে গেছে। ওই যে বড়রাটার এবং গোমতীটা টিম টিম করে চলছে, এটাকে বন্ধই হয়ে গেছে নাকি? না, প্রোডাকশন সামান্য কিছু হচ্ছে, কারণ পুরোনো মেশিনটা তো টারবাইনটা তো ঘুরছে, নতুন টারবাইন দিলে তার থেকে ডাবল বিদ্যুৎ উৎপাদন। বড়রার ক্ষেত্রে তাই সেম। যে জায়গাটায় সঞ্জয়বাবু বললেন, আপনাদের একটা জিনিস স্পষ্ট করি, যে বেসরকারীকরণের দিকে যাওয়ার চেষ্টা, তাতে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে যদি বেসরকারের কাছে চলে যায়। এই কর্পোরেশন থেকে অনেকটাই চলে গেছে। এবং আপনারা জানেন যে কৈলাসহর, মোহনপুর, সাবরুম, লংথরাই ভ্যালি, কুমারঘাট, এই 5টা জায়গায় 5টা ডিভিশন বেসরকারের হাতে দিয়ে দিয়েছিল। জানা গেছে বা অভিযোগ পাওয়া যাচ্ছে, যাদের হাতে দায়িত্ব দিয়েছিল তারা বেশ কিছু টাকা পয়সা উঠে চলে গেছে, বিশেষ করে কৈলাসহর থেকে এই অভিযোগটা পেয়েছে। বাকিটা যারা অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা জবাব দেবেন। এখন এই বেসরকারির হাতে চলে যাওয়ার পেছনে যা আরেকটা তথ্য পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 700 থেকে 1000 কোটি টাকা মতো দেনা হয়ে রয়েছে এই আমাদের কর্পোরেশনের, বিদ্যুৎ কর্পোরেশনের বা বিদ্যুৎ নিগমের দেনা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ যে ব্যালেন্স শিট দেখা গেছে, সেখানে এর পরিপ্রেক্ষিতে, এই যে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একটা যুক্তি দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন, ট্রান্সমিশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লস হচ্ছে 19 to 20%। সবচেয়ে বড় কথা, শেষ 2 বছরের কিন্তু এই হিসেবটা নেই, কমেছে না বেড়েছে নেই। এখন এই অ্যাপ্লিকেশন, আপনার কাছে যেটা জানেন, এই অ্যাপ্লিকেশনের জন্য যে লস হচ্ছে, এই যে পরিবাহী তার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলির জন্য, এটি অ্যাপ্লিকেশন যদি ধরি, তাহলে এই কাজটা তো কর্পোরেশনের নিজস্ব, তার লোক নেই, লোক নিয়োগ করে না, সঠিকভাবে লোক প্রয়োগ করছে না। এর দায়টা, এই যে লসের দায়টা সাধারণ মানুষ কি নেবে নাকি? নিতে হচ্ছে কি এরকম? আমাদের গ্রাহকদের উপরেই সেই দায়ভারটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যটা বেশিরভাগই 60% হচ্ছে বনাঞ্চল। ট্রান্সমিশনের ক্ষেত্রে যে তারগুলো আছে সেগুলি সব ওপেন তার থাকাতে গাছের সঙ্গে বা বাঁশ, গাছের পাতা, লতা এগুলি যখন থাকে তখন তার লস হচ্ছে ট্রান্সমিশনে। এটার লস সবসময় হবে, এটার একটা প্রাকৃতিকভাবে বিদ্যুতের এটা একটা লস আছে, সেটা 8% থেকে 12%-এর মতো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু 19 থেকে 20 না, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রায় আরো বেশি হয়। আমাদের দেখবেন আপনি লাইনম্যান এখন আউটসোর্সিং দ্বারা চলছে। আউটসোর্সিং এ যারা কাজ করে, এবং মিটার রিডার সেও আউটসোর্সিং এর মাধ্যমে। এরা বলছে যে বিদ্যুতের অনেকে বিল দিচ্ছে না, আসলে প্রত্যন্ত অঞ্চলে বিল পৌঁছাচ্ছে না নিগম,
যাদেরকে দিচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে 60% হয় না বিল সারা ত্রিপুরা। আউটসোর্সিং যারা আছে তারা যদি সময় গ্রামে মতো আরো বেশি। হ্যাঁ সময় মতো বিল না দেয়, তাহলে মানুষের বিল দেবে কি করে? মানুষের সাধারণ প্রবৃত্তিতে গ্রামাঞ্চলের সবাই তো আর সচেতন না। আপনি আমি সচেতন, আপনি 30 দিনের বেশি বিল হলে স্ল্যাব বেড়ে যাবে, আমার মাথায় সেটা ঢুকে, এবং আমার আয় সীমিত। ঠিক। তো এই যে মিটার রিডার এবং লাইনম্যান যদি না থাকে, স্থায়ী লোক না থাকলে কি হবে? তার কোনো দায়বদ্ধতা নেই, ফলে কন্ট্রাক্টরের কাজ করে যায়, গাছের জায়গাতে গাছ থাকে, সে কাজ দেখিয়ে চলে গেছে, কিছু কিছু জায়গাতে পরিষ্কার, তার বিল নিয়ে গেল, একদম সব লিঙ্ক থাকে, টাকা খরচ হচ্ছে কিন্তু লসের পরিমাণটা ঠিকই ঠিক, একদম। সর্বশেষ প্রশ্নে যাব, সংক্ষিপ্তভাবে বলবেন। আমরা একটা তথ্য আপনাদের দেই, এটা কিন্তু আমার দেওয়া না, রেগুলেটরি কমিশনের যে কাগজ বেরিয়েছে সেই কাগজেই উল্লেখ করে রয়েছে 16টা শহর আগরতলা ত্রিপুরা রাজ্যে, সেখানে 60%-এর নিচে বিলিং হয়। যে কথাটা সঞ্জয়বাবু বললেন 60%-এর নিচে, আমি শহরের কথা বললাম। তার আগে আরেকটা কথা বলি, গ্রামে তার পরিমাণ আরো কম। এই যে কম বিলিং, কম আয়, যারা শহর অঞ্চলে থাকেন, এই স্মার্ট মিটারের নাম করে এই কম বিলিং, এই লসটা কি আমাদের উপর দিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? এই যে পরিপ্রেক্ষিতে এই যে দাবিটা আপনারা করছেন, জনগণের কাছে আপনাদের কি আবেদন? আমরা জনগণের কাছে এইটাই আবেদন করব যে আপনি আপনার সংসার চালান, সমস্যাটা আপনার। বিদ্যুতের যদি খরচাটা বাড়ে তাহলে আপনারই সমস্যা। এই বিদ্যুতের বেশি বিল হলে পরে কোনো রাজনৈতিক দলের নেতারা এসে দেবে না যে তুমি নিয়ে দিয়ে দাও বাড়তি টাকাটা। অতএব আমাকে খুব ভালো করে এই বিষয়গুলি বুঝতে হবে, জানতে হবে। এই যে বিল ঠিক মতো করছে না, রেগুলেটরি কমিশন যেটা বলছেন সেটা, এর আগে আমরা ডেপুটেশনে গেছিলাম, এমডি বলছেন যে আগরতলা শহরের লোকেরা বিল সঠিক সময়ে বিল দিয়ে বিদ্যুৎ নিগমকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু বাকি যে মফস্বল শহর তারাও বিল দিচ্ছে। তাহলে বিল তুমি নিজে আদায় করতে পারছো না, দোষটা তোমার, আর তার দায়টা ফেলাচ্ছ তাদের কাছে, এবং প্রকারান্তে তুমি বলছো বাকিদের চোর সাজিয়ে দিচ্ছ, কিন্তু দায়ভারটা তোমার, তুমি আদায় করতে পারছো না। তোমার আইন আছে, কানুন আছে, সবকিছু আছে তোমার হাতে, কিন্তু তোমার লোক না থাকার ফলে তুমি যারা রিটায়ারমেন্টে গেছে নতুন পোস্টে তুমি কোনো পদে নিয়োগ করো নাই, আউটসোর্সিং এর মধ্যে দিয়েছ, আউটসোর্সিং এর লোক কাজ করছে না, তাদের দায়বদ্ধতা নেই, আর সমস্ত ক্ষতিটা দায়ভারটা চলে আসছে সাধারণ গ্রাহকের উপর। আমরা সেই জায়গাতে দাবি, সরকারের কাছে দাবি, এই স্মার্ট মিটার বেসরকারীকরণ এগুলি না করে ক্ষতি কত হচ্ছে, সেই ক্ষতিটা জনগণের টাকা যেহেতু সরকার চলে, সেইখান থেকেই জনগণের রেহাই পাওয়ার জন্যই, যাতে বাড়তি মূল্য না দিতে হয়, ভর্তুকি দিক সরকার ভালো করে। প্রত্যেক গ্রাহককে দেখা যায় কেউ 80 টাকা বিল অনুযায়ী 40 টাকা সাবসিডি দিচ্ছে। আমার বিলের মধ্যে সাবসিডি দেখানোর দরকার নেই, তুমি তোমার পরিকাঠামো এই টাকাটাতে উৎপন্ন করো, বিলের বিদ্যুতের দামটা কম রাখো, সাধারণ মানুষ সেই বিদ্যুতের দামটা দেবে। ওইখানে ভর্তুকিটা না দিয়ে ভর্তুকিটা পরিকাঠামো উন্নয়নে এবং দামটা উৎসস্থলের বিদ্যুতের দামটা যদি বেশি দামে না কিনতে হয় সেই ব্যবস্থা করো, তাহলেই সবকিছু সমাধান হয়ে যায়। একদম মূল কথাটাই শেষ, যে এই যে বর্ধিত বিদ্যুতের যে দাম নির্ধারণ করেছেন, এটা মানুষের সঙ্গে কথা বলে করেন, মর্জিমাফিক করেছেন। আপনাদেরই তথ্য রয়েছে, আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে, রেগুলেটরি কমিশন নাকি বলেছে 1060 কোটি টাকা আপনাদের বাৎসরিক গ্রাহক থেকে আদায় করতে হবে। তার মানে পারেননি। কেন পারেননি তার বিশ্লেষণ করেছেন? তার দায় যারা নিয়মিত আপনাদের বিল দেয় তাদের উপর বর্তাবে, এটা হতে পারে কোনো সময়। সুতরাং স্মার্ট মিটার নিয়ে নানা রকম অভিযোগ রয়েছে, সেই অভিযোগকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করুক, তাহলেই মানুষের সুবিধা হবে। কারণ রাজ্য প্রশাসন, রাজ্যের যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতায় থাকেন, তিনি অফিসারই হন আর মন্ত্রীই হন, আমাদের নিশ্চিতভাবেই দাবি যে তারা মানুষের সহযোগিতায় থাকুন।
তাই এখন যা দাবিটা উঠেছে, স্মার্ট মিটার স্থগিত থাকুক পশ্চিমবঙ্গে, স্থগিত করে দেওয়া হয়েছে, স্মার্ট মিটার লাগানো হচ্ছে না দাবির কাছে। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল রয়েছে, বিধানসভায় বিরোধী দল কিন্তু দাবি করেছে যে স্মার্ট মিটার লাগানো যাবে না, সেখানকার সরকার মেনেছে। একই জম্মু কাশ্মীরে হয়েছে, আরও কয়েকটি রাজ্যে, 6 থেকে 8টা রাজ্যের খবর আমরা দিতে পারবো যেখানে স্মার্ট মিটার চালু হয়নি। মহারাষ্ট্র বিক্ষোভ চলছে, আসামে আসামে চলেছে, আসামেও স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে গিয়েছে আসামে। আরেকটা জায়গায় বেশ কিছু ইঞ্জিনিয়ার যারা স্মার্ট মিটার নিয়ে রিসার্চ করেছিলেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও এর প্রতিবাদ করেছেন স্মার্ট মিটার বন্ধ রাখার জন্য। এই তথ্যটা দিয়েই, খবরদার কথা নয়, একটু আমি বলে দিই দর্শকদের, আমরা দুটো ফর্ম করেছি। যারা স্মার্ট মিটার চান না তারা এই ফর্মটা আমাদের কাছ থেকে নিয়ে বিদ্যুৎ অফিসে আপনার লাস্ট বিলটা দিয়ে জমা করে রিসিভ কপি নিয়ে নেবেন। আর যারা লাগিয়ে ফেলেছেন, বুঝেননি, তারাও, তাদের জন্য আলাদা একটা ফর্ম আমরা তৈরি করেছি। সেই ফর্মটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনার বিল দিয়ে, কনজিউমার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটা জমা আপনার দিয়ে দেবেন। আমরা আইন মোতাবেক করেছি, কোন ধারা অনুসারে করতে পারে না সেটা দিয়ে আমরা করেছি। আপনারা এই জায়গাতে সহযোগিতা করবেন নিজে এবং আপনার আশেপাশে তাদেরকেও আপনারা করবেন। যোগাযোগ করবেন 9436477819 এই নাম্বারে ফোন করবেন। 9436477819 এই নম্বরে আপনারা ফোন করে ফর্মগুলি সংগ্রহ করবেন। অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ কথা হলো, সমস্ত বিষয়টা পরিষ্কার হলো, জনগণ বুঝবেন, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন। খবরদার কথা নয়ের পক্ষ থেকে আবার শ্রী সঞ্জয় চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই, এবং আমাকে সহযোগিতা করেছেন করণজিৎ দেববর্মন, করণরাজ দেববর্মন আমাকে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানের জন্য। প্রত্যেকের পক্ষ থেকে খবরদার কথা নয় কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।